পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদেরের কথা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিপাহ সালার ছিলেন তিনি। হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়ত না তার। ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী কেউ হলেই তাকে উপহাস করত সভা সমাবেশে, ঠিক যেন হাসিনার মতোই এক অসভ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। মাস ৯ আগেও যিনি হুঙ্কার দিয়ে বেড়াতেন সেই ওবায়দুল কাদের যেন কোথাও নেই। কর্মী সমর্থক সঙ্গীহীন পতিত সরকার ও দলের নেতা পালিয়ে বাপের দেশ ভারতে উঠেছে। ছাত্র জনতার আন্দোলনে দম্ভচূর্ণ হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার। ১ ঘণ্টারও কম সময়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তাকে। গুঞ্জন ছড়িয়েছিল সেনাপ্রধান ওয়াকারের সাহায্যে যশোর সীমান্ত দিয়ে ভারত পালিয়েছেন কাওয়া কাদের। এমনকি পালাবো না বলে মিডিয়ায় সারাক্ষণ কাকের মতো কাকা করা কাওয়া কাদের ৫ই আগস্ট বাথরুমে ৫ ঘণ্টা লুকিয়েছিলেন, যে কথা ভারতীয় মিডিয়া দ্য ওয়ালে নিজ মুখে বলেছেন তিনি। লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার। ৫ই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। কিভাবে লুকিয়েছিলেন সেই বর্ণনায় কাদের বলেন, সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারিদিক থেকে মিছিল আসছিল। আমি যে বাসাটায় ছিলাম সেখানেও তারা হামলা করে। তারা জানত না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রীসহ বাথরুমে লুকিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম, প্রায় ৫ ঘণ্টা। তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কমোড বেসিন এগুলো লুটপাট করেছে। একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করল, কি করব? বললাম, খুলে দাও। তারপর ৭-৮ জন ছেলে ঢুকল, খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে, নেত্রী চলে গেল, আপনি যাননি কেন? তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না। তারা আমাকে বলে, আপনার ছবি তুলব। তারপর ছবি তুলতে শুরু করল, সেলফি নিচ্ছিল। এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত। কি কারণে যেন একটু আগে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিষেই শীতল হয়ে গেল। তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এরপর একটা শার্ট, লাল পতাকা শোভিত ব্যাস লাগিয়ে কালো একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায়। ওখানে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, সেটা খালিই ছিল। ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না। এরা দুইজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠল আর বলতে লাগলো, পথে তো অসংখ্য মানুষ, চেকআপ সব জায়গায়। বলতে লাগলো, আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবেন না। এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায়। এটা ভাবতেও পারিনি আমি বেঁচে যাব। বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় ছিল। তবে কাদেরের এই গল্প বিশ্বাস হচ্ছে না অনেকের কাছেই। কেউ কেউ বলছেন কাদের সেনাপ্রধানের সাহায্যে ক্যান্টনমেন্টে থেকে এরপর ভারতে গেছে। সেদিন যে অবস্থা ছিল তাতে কোনোভাবেই এমন অবস্থার পর কাদেরের বেঁচে থাকার কথা নয়। এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশে ছিলাম ৩ মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, দলটাকে আবার সুসংগঠিত করা যায় কিনা। বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম। ক্ষোভগুলো তখন রাস্তা নেমে আসছিল, বিশেষ করে গার্মেন্টস। সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। এই চিন্তাতেই ৩ মাস পেরিয়ে গেল। এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে। আমি তো নেত্রীর পরের। তখনই ২১২টা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি। এই অবস্থায় অনেকে বলল, আবার ভারত থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে ভারত চলে আসি। এভাবেই চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল, অনেকগুলো ঔষধ খেতে হয়। আমি ধরা পড়লে ঔষধ খাওয়াবে কে? তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করে ভারতে চলে আসি। ৭৫-এ এসেছিলাম বঙ্গবন্ধু হত্যার পর। ৩রা নভেম্বর জেল হত্যা হলো। কলকাতায় এসে ৯ মাস ছিলাম। এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে। ঢাকায় তখন কারফিউ। সেখান থেকে আমাকে অ্যারেস্ট করা হলো। এরপর 1/11-এর পরে তখনও জেল খেটেছি। বঙ্গবন্ধু হত্যার ৯ মাস কলকাতায় ছিলাম। তারপর কি আর ভারত আসেননি? জবাবে কাদের বলেন, যখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম
তখন এসেছি, আর বিজয় দিবসে আমাকে প্রধান অতিথি করেছিল, তখন এসেছি। সাংবাদিক প্রশ্ন করেন, আপনি যে 3 মাস বাংলাদেশে রইলেন, তারপর কোনো সমস্যা হলো না? ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল বা বিষয়টা তারা ফাঁস করেনি? ছেলেগুলো এমনটা করল, এর কারণ কি? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি রাতে ওখান থেকে সরে গিয়েছি, আমিও বুঝিনি ছেলেগুলো আওয়ামী লীগের ছিল কিনা। জবাবে কাদের বলেন, আওয়ামী লীগের হলে তো আমি চিনতাম। সাংবাদিক এরপর প্রশ্ন করেন, আপনার কিছু বিতর্কিত ভূমিকা ছিল, আপনি ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামিয়েছিলেন, তারপর জনরোষ তৈরি হয়ে গেল, ছাত্রলীগকে অভ্যুত্থান দমাতে বলেছিলেন কিনা? সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানোর জন্য। সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিজম মজুমদার ইউটিউবে কথা বলেন। সেখানে ছাত্রলীগের নামই ছিল না। বিভিন্নভাবে বলা হয়েছে ওই দিন ছাত্রলীগের যথেষ্ট এ ধরনের কোনো বিষয় ছিল না আমার বক্তব্যে। আর আমি পার্টির সেক্রেটারি, তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা আমার অফিস আক্রমণ করতে বারবার আসছে, তারা গণভবনমুখী আক্রমণ শানাচ্ছে। তো সে সময় আমি কি আমাকে সেভ করব না? আমার দলকে সেভ করব না? আমার নেত্রীকে সেভ করতে হবে না? সে সময় পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব, তা আমি পালন করেছি। এটা যে কেউ করত, আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করত। সাংবাদিক আরও জানতে চান, 15 বছর দেশ শাসন করেছেন, এত বড় পার্টি, আপনারা কি বুঝতে পারলেন না এত বড় জনমত তৈরি হয়েছে? এটা কেন হলো? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা আকস্মিক উত্থান, এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে, শেষ হয়েছে এক দফায়। এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা, একটা বিস্ফোরণ হয়েছে। সেটা আমাদের ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল, এবং কিন্তু আমাদের ব্যর্থতা ছিল না এটা বলা যাবে না। আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসাবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, মানুষের ভুল হবে। নিজের ভুল চিহ্নিত করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল ত্রুটি আমারও থাকতে পারে, আমি কাজ করেছি, চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, পার্সেন্টেজ নেইনি, এটা সবাই জানে। বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়ন করিনি, চাঁদাবাজি করিনি। আমি সেদিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে সাব্যস্ত করতে পারি। অথচ গবেষণা বলছে কাদেরের নেতৃত্বে বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের আর্থিক দুর্নীতি হয়েছে। মূলত আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, তার 40% কারণ একা ছিলেন এই কাউয়া কাদের। সাংবাদিক এক পর্যায়ে আরও জানতে চান, আপনাদের সময় নির্বাচন, মানবাধিকার হরণ, মানবতা বিরোধী অপরাধ, এ সমস্ত অনেক অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে। ডেফিনেটলি সব হয়তো সত্য নয়, তবুও এত বড় ঘটনার পরও আপনারা কোনো ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি? এই প্রশ্নের জবাবে কাউয়া কাদের বলেন, দেখুন, আমরা এদেশকে যা কিছু দিয়েছি, যা কিছু করেছেন আমাদের নেত্রী, এটার কোনো তুলনা হয় না। এই ডেভেলপমেন্ট বাংলাদেশে কল্পনায় করা যায় না। 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর পরের বাংলাদেশ, দিন আর রাতের মতো পার্থক্য। যারা দিনের আলোতে অন্ধকার দেখে তারা সমালোচনা করবেই। সময় হলে দেশের মাটিতে গিয়ে সবকিছুর জবাব দিব। সাংবাদিক জিজ্ঞাসা করেন, অনেকে বলছেন দীর্ঘদিন আপনাকে বক্তব্য দিতে নিষেধ করা হয়েছিল, বলা হচ্ছে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল, এটা কি সত্য? এই প্রশ্নের জবাবে কাদের বলেন, কিছু লোক আছে যারা এসব বলে শান্তি পায়, তাদের এটাই একটা সুখ অনুভূতি আছে। আমাকে 3 বার সেক্রেটারি করল, এটা তো অনেকের পছন্দ হয় না। সুপ্রিয় দর্শক, কাদের যে বলেছেন কিছু ছেলে তাকে বাথরুমে পেয়েও কিছু করেনি, কাদেরের এই দাবিকে আপনার নিকট বিশ্বাস হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।